শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। Hope I am audible and visible. আজ শুরু করছি। গত সব গত দিনে কিছু ডিস্টারবেন্স হয়েছিল ইন ট্রান্সমিশন। আজকে যদিও ইয়েস ফ্রিকোয়েন্সি ইজ পুয়ার, hope it will continue. If any problem I will transfer to handset. আজকে শুভ দীপাবলি এবং শ্রী শ্রী মা কালী পুজো। আজকে আজকে এই দিনে আমি কথা বলছি অন নেতাজির আইএনএর ঝান্সি বাহিনী নিয়ে একটু কথা বলছি। ঝান্সি রেজিমেন্ট, নারী বাহিনী। আগামীকাল 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস। আর তারই 1943-তে সিঙ্গাপুরের মাটিতে দাঁড়িয়ে নেতাজি আজাদ হিন্দ সরকার গঠন করেছিলেন 21শে অক্টোবর। ওটা ছিল কালী পুজোর দিন, শনিবার। আর তার পরের দিন ঝান্সি রেজিমেন্টের অফিসিয়ালি উদ্বোধন করেছিলেন 22 তারিখে। আমি ওই আজকে কনসেন্ট্রেট করব ঝান্সি বাহিনীর উপরে। ঝান্সি বাহিনীর উনি ওমেন্স রোল ইন ফ্রিডম মুভমেন্ট নিয়ে তার আগে কি বলেছেন এবং ঝান্সি বাহিনী রেজিমেন্ট ওপেন করার দিনে 22 তারিখে কি বলেছেন ওনার স্পিচের একটু অংশ পড়ে শোনাবো। তার আগে আমি ইতিহাসটা একটু বলে নেব। হ্যাঁ, ওই দিনটা ছিল কি বললাম, আইএনএর আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার দিন ছিল, অমাবস্যার দিন, শনিবার 21শে অক্টোবর ইংলিশ ক্যালেন্ডারের। আমরা যদি তিথি নক্ষত্র যদি আমরা মেনে চলি, যেটা আমাদের ভারতীয় সভ্যতার নিয়ম, তাহলে কিন্তু সেই দিনটা আইএনএ আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা দিবসটা কিন্তু আজকে পড়ার কথা। আজ কালী পুজোর দিন, আজকে পড়ার কথা। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো সেই ইংলিশ ক্যালেন্ডার ফলো করছি এখনো। দেশের ট্রান্সফার অফ পাওয়ার হওয়ার 78 বছর পরেও এখনো উই আর ফলোয়িং দ্য ইংলিশ ক্যালেন্ডার। বিজ্ঞানী মেঘনাথ সাহা চেষ্টা করেছিলেন একটা নিজস্ব ভারতীয় একটা ক্যালেন্ডার তৈরি করতে, কিন্তু সেটা আমরা তো ফলো করি না। এটা আমাদের দুর্ভাগ্য। আমি চলে যাচ্ছি আজকে সুভাষ চক্রবর্তী। ভেরি পুয়ার সাউন্ড স্যার, প্লিজ। পুয়ার সাউন্ড, ভেরি পুয়ার সাউন্ড, very poor sound. How it is poor sound? Poor sound. Very. Please use the earphone. 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 সুভাষ বাবু, প্লিজ ইউজ দ্য ইয়ারফোন। আচ্ছা, আমি আজ কয়েকটা কথা বলবো, যেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে, আমি নেতাজি সুভাষচন্দ্র শক্তির সাধক। কি সুভাষচন্দ্র, কি দেশপ্রিয় সুভাষচন্দ্র, কি নেতাজি পরবর্তীকালে মহাকাল প্রধানত শক্তির সাধক, মা দুর্গা কালীর সাধক, এগুলো আলোচনা করেছি। এবং শক্তির সাধনা
আবার তিনি মা দুর্গা কালীর কথা, নারী শক্তি, নারী শক্তি, তার স্পিরিচুয়াল গুরু, স্পিরিচুয়াল গুরু স্বামী বিবেকানন্দ নারী শক্তি সম্বন্ধে কি বলেছেন একটু বলে শুরু করব, একটু বলে শুরু করব। এবং এই নারী শক্তি সম্বন্ধে এইখান থেকে শুরু করব, নারী শক্তির উদ্বোধন, জাগরণ নারীর গুরুত্ব। বহু আগে নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যের 3rd ভলিউমে আমি স্বামীজি নেতাজি এই নিয়ে আর্টিকেল লিখতে গিয়ে নারী শক্তির উদ্বোধন নিয়ে সুভাষচন্দ্র এবং নেতাজি পর্যায়ে তার কি কাজ এবং স্বামীজির কি বক্তব্য এবং কি কাজ, এটা নিয়ে একটা কম্পারিজন টেনেছিলাম। এইখানটা আমি করতে গিয়ে সিস্টার নিবেদিতার দি মাস্টার অ্যাজ আই শ হিম 9th এডিশন 23rd রিপ্রিন্টের আমি পেজ নাম্বার 260-তে একটা কোটেশন কোট করেছি। এটা কি, আগে বাংলাটা বলে নিই। স্বামীজির জীবনে দুটি প্রধান ইচ্ছা ছিল, একটি সংগঠন তৈরি করা শ্রীরামকৃষ্ণের আদর্শ ধরে রাখবার জন্য, আর দ্বিতীয়টা মোস্ট ইম্পর্টেন্ট যেটা নারী শিক্ষা। উনি বলতেন 500 মানুষ পেলে 50 বছরে ভারত বিজয় করবেন, আর 500 নারী হলে কয়েক সপ্তাহে তিনি তা সম্ভব করবেন। অরিজিনাল কোটেশনটা একটু পড়ে শুনিয়ে দিই ফ্রম দ্য ভলিউম দি মাস্টার অ্যাজ আই শ হিম। The Swami felt there was no task before India which could compare in importance with that of women's education. His own life had two definite personal purposes, of which one had been the establishment of a home for the order of Ramakrishna, while the other was the intention of some endeavor towards the education of women. With 500 men, he would say the conquest of India might take 50 years. With as many women, not more than a few weeks. স্বামীজির মানস সন্তান নেতাজি যুগগুরুর নির্দেশ পালন করেছেন। প্রথম কাজ আজাদ হিন্দ সরকারের পুনর্গঠন, আজাদ হিন্দ সরকার গঠন। দ্বিতীয় কাজ ঝান্সি রানী বাহিনী গঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে অন্য কোনো সমরনায়ক বা রাষ্ট্রনেতা এইভাবে নারী বাহিনী গঠন করেছেন বলে আমার জানা নেই। এবার আসছি আমি, এবার নারী শক্তির উদ্বোধন নিয়ে দেখুন, আমরা যদি বলি যে 1928 ক্যালকাটা কংগ্রেসে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করলেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে ওপেন পার্ট যেটা ভলেন্টিয়ার্স টু হেল্প দ্য সাকসেস অফ দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কনফারেন্স 1928 ইন পার্ক সার্কাস, আর একটা হিডেন পার্ট ছিল, সেটা হচ্ছে ট্রুর একদম আগুন খেকো রেভলিউশনারির জন্য, যারা পরবর্তীকালে ব্রিটিশকে একদম নাস্তানাবুদ করিয়েছে, বেঙ্গল ভলেন্টিয়ার্স। এই দুটো পার্ট ছিল। আর ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম প্রকাশ্যে একটা প্যারামিলিটারি ফর্মে ভারতবর্ষের মুক্তিকামী ভলেন্টিয়ার্সরা মার্চ করছে, এই ঘটনা কখনো ঘটেনি। এটা ছিল প্র্যাকটিক্যালি একটা রিহার্সাল। তার পরবর্তীকালের তার যে প্ল্যানিংসের স্বপ্নের যে আজাদ হিন্দ বাহিনী গঠন করবেন তার রিহার্সাল ইন মিনিয়েচার। আমি কয়েকদিন আগে এটা রিহার্সাল, এটা যদি স্মল পরিসরে একটা টেস্ট হয়, বৃহত্তর পরিসরে সিঙ্গাপুরের মাটিতে আইএনের পুনর্গঠন করা, তারপর সরকার গঠন করা, এটা হচ্ছে ওই 1928-এর যে এক্সপেরিমেন্ট ইন মিনিয়েচার তার বৃহত্তর রূপ। আমি কয়েকদিন আগে বিজ্ঞানী মেঘনাথ স্যার একটা কোটেশন আমি এটা পড়ছিলাম ওনার স্পিচ থেকে, যে যে কোনো বড় কাজ করার আগে
একটা ছোট কাজ থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়। সুভাষচন্দ্র তার প্রথম মিনি এক্সপেরিমেন্টটা করেছিলেন বেঙ্গল ভলেন্টিয়ার্স দিয়ে, পরবর্তীকালে সেটাই হচ্ছে আইএনএ রূপ নিল। আর বেঙ্গল ভলেন্টিয়ার্সের মধ্যেই সুভাষচন্দ্র একটা নারী ব্রিগেড তৈরি করেছিলেন, ওমেন ভলেন্টিয়ার্স। সে ওমেন ভলেন্টিয়ার্সেরই বৃহত্তর রূপ হচ্ছে ঝান্সি বাহিনী, সেকেন্ড গ্রেট ওয়ারের প্রেক্ষাপটে দক্ষিণ পূর্ব এশিয়া সিঙ্গাপুরের মাটিতে ঝান্সি বাহিনী, নারী শক্তির উদ্বোধন। এবার আগেও বলেছি আমি যে এই কালী পুজো কথাটা কেন তুললাম আমি। কালী পুজো 1943 20 অক্টোবর সারাদিন তার ড্রাফটিংয়ে সময় লেগেছে, তার তিনি ডিক্লারেশন করবেন দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দ, এবং তারপরে ওয়ার ডিক্লেয়ার করবেন এগেনস্ট ব্রিটিশ অ্যান্ড আমেরিকা। তার সমস্ত ড্রাফটিং করেছেন, অফিসিয়াল কাজ করেছেন, তার মন্ত্রিসভায় কে কে আসবে সমস্ত কিছু। মধ্যরাত্রের পরে গভীর রাত্রে উনি গিয়েছিলেন সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশনের মধ্যে, গিয়ে মধ্যরাত্রের পরে গভীর রাত্রে একদম লোকের অজ্ঞাতে সেখানে মা কালীর পায়ের তলায় বসে একদম সাধনা করেছেন। তার মায়ের কি নির্দেশ তিনি জানেন। পরের দিন তিনি, আপনারা পৃথিবীর লোক দেখেছে, তিনি ওয়ার ডিক্লেয়ার, তিনি তার ভারত প্রভিশনাল আজাদ হিন্দ সরকার ঘোষণা করেছেন এবং পরবর্তীকালে ওয়ার ডিক্লেয়ার করেছেন এগেনস্ট ব্রিটিশ আমেরিকা, এবং যেটা পরপর সেই সরকারকে প্রায় 11টা স্বাধীন দেশ স্বীকৃতি দিয়েছে। আমি এই জায়গাটা, আমি নারী শক্তির উদ্বোধন আর এই জায়গাটা বললাম। এবার আমি আসছি, এবার একটু ওনার স্পিচগুলো, একটু ওনার স্পিচেস থেকে একটু সিলেক্টেড স্পিচ। সুভাষচন্দ্র বোস, পাবলিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা ছোট ছোট করে আছে, আমি এইটাই পড়ছি কারণ বৃহৎ বইটা খুলছি না। এইটা খুলে আমি উনি আমি কয়েকটা লাইন পড়ব। হ্যাঁ, যেটা হচ্ছে 12ই জুলাই 1943-তে, 1943-তে ওমেন্স রোল ইন ন্যাশনাল মুভমেন্ট এ নিয়ে একটা স্পিচ দিয়েছেন। একটু অংশ পড়ে শোনাবো, আমি একটু পড়ে শোনাবো। সবটা পড়তে গেলে আবার 1 ঘন্টা লেগে যাবে, এতখানি দরকার নেই। আমি একটু পড়ে আপনারা, এটা হচ্ছে 12ই জুলাই, 12ই জুলাই, an address to the women's section of the Indian Independence League, Singapore, on 12th July 1943. July, August, September, October. Preparing all sections of his government and army. Eta. It will not be an exaggeration if I say there are no public activities or department of our national effort in which women are not participating. During the past many years of our national movement, women have been equal to men in undergoing suffering with joy and courage. The Indian women never lagged behind anybody in going from village to village without food and water, addressing meeting after meeting and carrying the message of freedom from house to house. হলো, এবার তারপর লেখা আছে, last but not the least, our heroic sisters also took an active part in the sacred revolutionary activities. Many a time they have demonstrated that they too, if necessary, could use firearms as well as their brothers. But I mean, when I express my confidence that you are today prepared to fight and suffer for the sake of our motherland, I do not mean only to cajole you with empty words. I know the capabilities of our womanhood well. I can therefore say with certainty that there is no task which our women cannot undertake and no sacrifice
and suffering which our women cannot undergo. আমি চলে যাচ্ছি, অনেক পরে চলে যাচ্ছি। To those who say that it will not be proper for our women to carry guns, my only request is that they took they look into pages of our history. What brave deeds the Rani of Jhansi performed during the first war of independence in 1857. Similarly, many brave women like Rani of Jhansi are required in our last war of independence. It is not important how many guns you can carry or how many cartridges you can fire. It is the spiritual force which will be generated by our heroic example that is important. Indians, both common people and members of the British Indian Army who are on the border areas of India, will, on seeing you march with guns on your shoulders, voluntarily come forward to receive the guns from you and carry on the struggle started by you. I do not have the least doubt about this. Therefore, I can say with certainty that the time has come for every Indian, men and women, boy and girl, to come forward and make great sacrifice for liberating India. Coming to the last stanza. As I told you earlier, the time for preparing ourselves for the final struggle has come. I have already announced to the world the formation of Azad Hind Army. It is preparing itself for the war of liberation. I hope that the time will come for me to announce to the world that the Jhansi Rani regiment also preparing for the struggle. This work should be started immediately. I therefore request all of those who want to join the Jhansi Rani regiment to come forward and give your names. এবার একটা জিনিস বলে রাখি, এই যে ঝান্সি রানি যে তৈরি হচ্ছে, রাসবিহারী যে আইএনএ, যেটা মোহন সিং, রাসবিহারী এরা তৈরি করেছিল, এবং এদের যে ঝান্সির এদের মধ্যে একটা ওমেন সেকশন ছিল। সেই সময় আইএনএ, তখন গভর্নমেন্ট তৈরি হয়নি, সেইখানে যে ওমেন্স রেজিমেন্ট ছিল, তাদের কাজ ছিল মূলত নার্সিং। দে নেভার, রাসবিহারী আর মোহন সিং তারা কখনো চিন্তা করেননি, প্রীতম সিং এরা কখনো চিন্তা করেনি যে ভারতীয় নারীরা গান ব্যবহার করবে। দে ইউজ গানস এগেনস্ট দ্য এনিমিজ ফর দ্য লিবারেশন অফ দ্য কান্ট্রি, এটা কখনো ভাবেননি। এটা সুভাষচন্দ্রের অ্যাডিশন। নার্সিংয়ের কাজের সঙ্গে দে উইল ইউজ গানস, এটা সুভাষচন্দ্রের, এটা নেতাজির। এটা এবার আমি তারপরে ওই জায়গাটা চলে আসছি। আমি একদম 21 তারিখে তার প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দের ঘোষণা, তার পরের দিন এ স্পিচ হোয়াইল ওপেনিং দ্য রানি অফ ঝান্সি ট্রেনিং ক্যাম্প ফর ওমেন সেকশন অফ আইএনএ অন অক্টোবর 22, 1943। এই ছোট স্পিচটা, এটা বড় স্পিচ কিন্তু ছোট করে আমি একটু বলে দিচ্ছি। সিস্টার্স, the opening of the Rani Jhansi Regiment training camp is an important landmark in the progress of our movement in East Asia. We are engaged in great task of regenerating our nation, and it is only in the fitness of things that there should be a star of new life among the women folk. Our past has been a great and glorious one. India could not have produced a heroine like Rani of Jhansi if she did not have a glorious tradition. আবার পড়ছি লাইনটা, India could not have produced a heroine like Rani of Jhansi if she had not have the glorious tradition. In the same way, as we have figures like Maitreyi in the ancient days, we have the inspiring examples of Ahilyabai of Maharashtra,
Rani Bhavani of Bengal, Rajia Begum, and Noor Jahan, who were signing administrators in recent historic time prior to British rule in India. I have every confidence in the fertility of Indian soil. I am confident that India, as in the past, will surely produce the best flowers of womanhood. I may now say a few words about the Rani of Jhansi. When she started the fight, her age was only 20. You can easily imagine what it meant for a girl of 20 to ride a horse and yield her sword in the open battle. You can well visualize what courage and spirit she must have had. The English commander who fought against her said she was the best and bravest of the rebels. First, she fought from the Jhansi fort. When the fort was besieged, he escaped with a party to Kalpi, from where she put up a fight. When she had to retreat from the battlefield, she made an alliance with Tatia Topi, attacked and captured Gwalior fort. Using that fort as the base, she continued the battle, and in the last and great battle she died fighting. Unfortunately, Jhansi Rani was defeated. It was not her defeat, it was the defeat of India. She died, but her spirit can never die. India can once again produce Jhansi Ranis and march on to victory. আমি এবার একটু ছোট বলে শেষ করে দেব আজকে। আমি পরে সময় পেলে আমি এগুলো আমি অ্যাজ এ হোল কথা বলবো। এবার মনে রাখুন 1943, 44, 45 আপ টু রেঙ্গুন পার্ট, ইন্ডো বার্মা পার্ট, ঝান্সি রানী বাহিনী কিন্তু যুদ্ধক্ষেত্রে এসেছে উইথ গানস অন দেয়ার শোল্ডার। হ্যাঁ, মেজরিটি অফ দেম ওয়াজ ইউজড ইন নার্সিং, কোনো সন্দেহ নেই। এইবার তারপরে যখন রেঙ্গুন থেকে যখন পশ্চাৎপসরণ হচ্ছে জাপানি আর্মি এবং আজাদ হিন্দ ফৌজের ফ্রম রেঙ্গুন ব্যাক টু ব্যাংকক, এই যে পর্যায়টা, ওটা মে মাস 1945। হ্যাঁ, তার আগেই ইটালি সারেন্ডার করে গেছে। এই যে পর্যায়টায়, এটা মনে রাখুন, এই যে দ্রুত গতিতে ব্রিটিশ আমেরিকান ফোর্স এগিয়ে যাচ্ছে টু ক্যাপচার নেতাজি, বার্মার ইনসাইডে চলে যাচ্ছে, এবং বারে বারে জেনারেলস অফ দি জাপানিজ আর্মি সুভাষচন্দ্রকে বারে বারে বলছেন যে আপনার সেফটির জন্য আমরা অ্যারেঞ্জ করে রেখেছি প্লেন, হেলিকপ্টার আমরা অ্যারেঞ্জ করে রেখেছি, গাড়ি, আপনি ইউ লিভ দ্য ব্যাটলফিল্ড, আপনি ব্যাক করে যান ডিপ ইন্টু দ্য মালয়েশিয়া অর টু থাইল্যান্ড, ডিপ ইনসাইড, ব্যাক করে যান, সেফ জায়গায় চলে যান। উনি যাচ্ছেন না, উনি একদম যাচ্ছেন না। এই না যাওয়ার কারণটা জানেন? না যাওয়ার কারণটা হচ্ছে ওনার সবসময় ভয় যে তার সঙ্গে তখনও প্রায় 200-র বেশি রানিজ অফ ঝান্সি আছে, তাদের নিরাপত্তা। কারণ তার দায়িত্ব হচ্ছে এই যে মায়ের জাত নারী বাহিনীর শত্রুদের হাতে ক্যাপচার হয়ে গিয়ে তাদের মায়ের ইজ্জত, নারীর ইজ্জত, মায়ের ইজ্জত লুণ্ঠিত হবে, এটা তিনি কল্পনাও আনতে পারছেন না। এবং উনি শিওর হতে চাইছেন উনি সঙ্গে থাকবেন এবং আপ টু ব্যাংকক ওদের নিয়ে গিয়ে প্রত্যেককে যার বাড়িতে পৌঁছে দেবেন, অ্যারেঞ্জ করবেন। এবং সেই জন্যে এই যে রেঙ্গুন থেকে ব্যাংককের একটা বিশাল অংশ, তখন তো এরিয়াল বোম্বিংয়ের জন্য রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে। হ্যাঁ, জলপথ, প্রচুর ওয়াটার বডি, সেগুলো পেরিয়ে প্রায় 200 কিলোমিটার পায়ে হেঁটে, এর
পায়ে হেঁটে যেতে হয়েছে, পায়ে ফোসকা পড়ে গেছে, নেতাজির পায়ে ফোসকা পড়ে গেছে হাঁটতে হাঁটতে, ক্ষুধার্ত, খাওয়ার জল নেই, খাওয়ার নেই, সবাইকে সঙ্গে নিয়ে এই ঝান্সি বাহিনী 200 নারী বাহিনীকে নিয়ে, প্রতিটি রানীকে সঙ্গে নিয়ে উনি ব্যাংকক ব্যাক করেছেন। উনি প্লেনে ওঠেননি, অন্য গাড়িতে কুইকলি ব্যাক করে আসেননি, সবাইকে সঙ্গে নিয়ে ফিরেছেন এবং শিওর থেকেছেন যেমন না দে আর ক্যাপচার বাই দ্য এনিমিজ। আরেকটা জিনিস তারই আগে যে জিনিসটা করেছেন, এই ঝান্সি রাজি বাহিনী তখনকার যিনি কমান্ডার ছিলেন, নামটা মনে আসছে না, তিনি নেতাজির কাছ থেকে 2টো করে বুলেট ভিক্ষে চেয়েছিলেন। নেতাজি বুঝতে পেরেছেন 2টো করে বুলেট কেন ভিক্ষে চাইছে এরা, যে আত্মরক্ষার জন্য, নিজেদের মান সম্মান, আত্মমর্যাদা, ইজ্জত রক্ষার জন্য। যদি শত্রুর দ্বারা আক্রান্ত হয় তাহলে আত্মহনন করে সেই অপমানের কাছ থেকে নিজেকে রক্ষা করা, ভারতীয় নারীর মান সম্মান ইজ্জত রক্ষা করা। নেতাজি অ্যাপ্রুভ দ্যাট, এবং তার স্টক থেকে প্রত্যেকের জন্য 2টো করে বুলেট তিনি এক্সট্রা অ্যালাউ করেছিলেন। নারী জাতির প্রতি, মায়ের জাতির প্রতি, মাতৃশক্তির প্রতি তার এই যে শ্রদ্ধা, মমতা, এটা দেখার। আমি আজকে আর কিছু বলবো না। এবং তিনি এই জন্যে রিস্ক নিয়েও উনি গেলেন না, ব্যাংকক ফিরে গেলেন না। উনি সবার সঙ্গে পায়ে হেঁটে হেঁটেই, অনেকটা পোর্শন পায়ে হেঁটেই, কিছু কিছু অংশ অবশ্য জিপে উঠেছেন, কিন্তু প্রায় সবার সঙ্গে একদম রোডের উপর দিয়ে, মানে ল্যান্ড রুটেই মেজর অংশ পায়ে হেঁটে, পায়ে ফোসকা পড়ে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটেছেন। মেয়েরা পায়ের জুতো খুলে দেখার চেষ্টা করেছে, কাউকে দেখতে দেননি। পায়ে হেঁটেও ব্যাংককে নারী শক্তির প্রতি এই শ্রদ্ধা, এই মমত্ববোধ, এই শক্তি, এই যে এটা নেতাজির মতো মানুষের পক্ষে এটা সম্ভব। এটা এই রকম নারীদের মান সম্মান রক্ষা করতে পারে, তার কর্তব্য, তার দায়িত্ব। কারণ প্রত্যেকে তিনি আহ্বান করে নিয়ে এসছেন যুদ্ধক্ষেত্রে, নিজের জীবনের ঝুঁকি নিয়েও এই কাজটা করে গেলেন। এই উদাহরণ পৃথিবীর ইতিহাসে যুদ্ধক্ষেত্রে কোনো স্বপ্নাধীনা করেছে কিনা এটার সম্ভবত কোনো উদাহরণ নেই। আমি এই বলে আজ শেষ করি, আজকে অল্প একটু বললাম, আধ ঘন্টা। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। আমি পরে, কাল তো অনেকের আজাদ হিন্দ সরকার দিবস পালন করবেন, আমি কাল সারাদিন বাইরে থাকব। হয়তো পরশু আমি আজাদ হিন্দ সরকারের ব্যাপারে, তার ইম্প্যাক্ট অন দ্য ওয়ার অ্যান্ড আর্মি এবং গভর্নমেন্টের ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রিটিশ পলিসি অ্যান্ড ভারতবর্ষের চিন্তায়, মননে কিভাবে পরবর্তীকালে একটা বিপ্লবের সূচনা করেছিল ভারতবর্ষে, যেটা বাধ্য করেছিল ইংরেজকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য, এটা নিয়ে আলোচনা পরে করব একদিন। পরশু যদি সম্ভব হয় করব, নাহলে পরে একদিন। শুভরাত্রি। আজকে এই বলে শেষ করি। আই হোপ দ্য ট্রান্সমিশন অফ টুডে ইজ ওকে। শুভরাত্রি। সবাই আপনারা দেওয়ালি পালন করুন। আমি আবার সবাইকে দেওয়ালির শুভেচ্ছা আশা জানাচ্ছি। আর আজকে মা কালীর, সারা রাত্রি মধ্যে মা কালীর পুজো আছে। মা কালীর কাছে, দুর্গা কালীর কাছে আবেদন করি তার যে একনিষ্ঠ সন্তান নেতাজি মহাকালের অভীষ্ট সিদ্ধ হোক, সমস্ত ভারতবাসীর ভালোর জন্যে এবং জগৎবাসীর ভালোর জন্য।